আসসালামু আলাইকুম। আমাদের আজকের ধারার ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন তো অল ক্লিয়ার। কথা স্পষ্ট শুনে থাকলে, বোর্ডের লেখা স্পষ্ট দেখে থাকলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার হলে আমি পড়ানো শুরু করি। তার আগে একটু কথা বলে দেই, আপনাদের আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, তাই না? আগামী শুক্রবার, এই শুক্রবারের পরের শুক্রবার, দ্যাট মিনস হচ্ছে 18 ফেব্রুয়ারি সূচকের উপর পরীক্ষা হবে আপনাদের। 18 ফেব্রুয়ারি মানে আগামী এই শুক্রবারের পরের শুক্রবার আপনাদের হচ্ছে সূচকের উপর পরীক্ষা হবে। সবাই প্রিপারেশনটা নিয়ে নিন। সূচক আমি পরে দিয়ে জানাই দেবো, সমস্যা নাই। 18 ফেব্রুয়ারি সূচকের উপর পরীক্ষা হবে। আচ্ছা, আমি তাহলে ধারা পড়ানো শুরু করি। আজকের ক্লাসটা খুব ইজি যদি আপনি গতদিনের জিনিসগুলো বুঝে থাকেন তাহলে। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 3 কোশ্চেন নাম্বার 1। টাইপ 3 কোশ্চেন নাম্বার 1 নম্বর কোশ্চেনে কি বলছে? আচ্ছা, পুরো বিষয়টা আমরা একটু প্রথম বেসিকটা বুঝি। টাইপ 3 কোশ্চেন নাম্বার 1, যেহেতু সলিউশন আমি পুরোটা দিয়ে দিছি, সুতরাং সলিউশনটা কীভাবে লিখতে হবে এটা তো আপনারা নিজেরাই বুঝবেন। আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি জানি? n-তম পদ সমান সমান কি? a প্লাস n-1 ইন্টু ডি। এটা জানি আমরা, n-তম পদ, তাই না? আচ্ছা, এখন আমরা একটু প্রশ্নটা পড়ি। প্রশ্নে কি বলছে? কোনো সমান্তর ধারার n-তম পদ, m-তম পদ। আচ্ছা, তাহলে n-তম পদের সূত্র যদি a প্লাস n-1 ইন্টু ডি হয়, তাহলে m-তম পদ এটা মানে কি হবে? a প্লাস m-1 ইন্টু ডি। n-তম পদের সূত্র যদি a প্লাস n-1 ইন্টু ডি হয়, তাহলে m-তম পদের সূত্র হবে কি? a প্লাস m-1 ইন্টু ডি। আচ্ছা, m-তম পদটা হচ্ছে n, তার মানে প্রশ্ন মতে এই যে m-তম পদটা পাইলেন কি? a প্লাস m-1 ইন্টু ডি, এটা সমান সমান কি দিয়ে আছে? n। আমি কি গল্পটা বুঝাইতে পারছি ভাইয়া? লিখবেন কিভাবে এটা আমি লিখে দিছি, আমি বেসিকটা বুঝাই। কোন সমান্তর ধারার m-তম পদ, m-তম পদ কি হবে তাহলে? a প্লাস m-1 ইন্টু ডি। আচ্ছা, খুব ভালো কথা। এই m-তম পদটা দেয়া আছে কত? n। তার মানে a প্লাস m-1 ইন্টু ডি সমান সমান কি দেয়া আছে? n। আচ্ছা, তারপর বলছে কি n-তম পদ যদি m হয়, তাহলে n-তম পদ, n-তম পদটা কি? a প্লাস n-1 ইন্টু ডি, এটা সমান সমান কি দেয়া আছে? m। তাহলে এটা হলো সমীকরণ নাম্বার 1, এটা হলো সমীকরণ নাম্বার 2। এতটুকু কি সবাই বুঝছেন? তাহলে গল্পটা কি দাঁড়াইলো? আপনারা বলছে m-তম পদ, এটা হচ্ছে আমার m-তম পদ, এতটুক। এটা হচ্ছে আমার n-তম পদ, এতটুক। এটা হচ্ছে আমার n-তম পদ। তাহলে m-তম পদ দেয়া আছে হচ্ছে n, মানে এতটুকুর মান দেয়া আছে n, n-তম পদের মান দেয়া আছে m, তাহলে 1 আর 2। আচ্ছা, বাইর করতে বলছে কি? m প্লাস n-তম পদ। আচ্ছা, আপনি শিখছেন কি n-তম পদ মানে কি? a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে m প্লাস n-তম পদ কি হবে? a প্লাস m প্লাস n-1 ইন্টু ডি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা,
এখন বিষয়টা একটু দেখেন, এ প্লাস এই যে এতটুকু অংশ এম প্লাস এন মাইনাস ওয়ান, এটাতে আমি চাইলে এরকম লিখতে পারি না, এম মাইনাস ওয়ান প্লাস এন ইন্টু ডি, মানে এম প্লাস এন মাইনাস ওয়ান, এটাতে চাইলে কি আপনি এরকম লিখতে পারেন না, এম মাইনাস ওয়ান প্লাস এন লিখতে পারেন। এখন যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, দিছি। এখন এই পুরোটার সাথে কি যদি ডি রে গুণ করেন তাহলে আসে কি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কিচ্ছু না, আমি শুধু কোশ্চেন পড়ে পড়ে কাজ করতেছি, আমি আর কিচ্ছু করতেছি না। দেখেন ম্যাথ কিভাবে সহজ করে করা যায়। আমি তাহলে এম প্লাস এন তম পদ পাইলাম কি এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটারে যদি সেপারেট করে লিখি, এখন দেখেন এতটুকু মানে কি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কি এন, তাহলে এইটা আমি পাইলাম কি এন প্লাস এন ইন্টু ডি। তার মানে কি আমি যদি এখন কোনোভাবে ডির মানটা বের করতে পারি তাইলে কি আমার অঙ্ক শেষ। বেসিকটা কি বুঝছেন? তার মানে ম্যাথ কত সোজা, আপনি যদি সিস্টেম বোঝেন যে এম তম পদ মানে এন, এখান থেকে এই একটা সমীকরণ বাইর করলাম, এন তম পদ মানে হচ্ছে এম, এই একটা সমীকরণ বাইর করলাম, চাইছে কি এম প্লাস এন। তার মানে এখন আমি যদি কোনোভাবে ডির মান বাইর করতে পারি তাহলে কি আমাদের অঙ্ক শেষ। এখন আমি ডি বাইর করবো কিভাবে? যখনই দুইটা সমীকরণ চলে আসে আপনি এক থেকে দুই বা দুই থেকে এক বিয়োগ করেন। মনে করেন আমি দুই থেকে এক বিয়োগ করলাম, নাকি এক থেকে আছে এক থেকেই করি, এক থেকে দুই বিয়োগ করা, দুই থেকে এক বিয়োগ করা গল্প একই, যাই করেন। তাহলে এক থেকে যদি দুই বিয়োগ করেন এই দ্বারা, এক থেকে যদি দুই বিয়োগ করেন এই দ্বারা, যারা স্মার্টলি পারেন তারা চাইলে কিন্তু এভাবে বিয়োগ করতে পারেন, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কাটা যায়, মাইনাসে মাইনাসে হয় কি এম মাইনাস ওয়ান ডি মাইনাস এন মাইনাস ওয়ান ডি ইকুয়ালস টু এন মাইনাস এম। এটা তো আমি গত ক্লাসে শিখেছি, এটা আপনার চয়েস। আচ্ছা, এখন এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করি, আমার টার্গেট কি শুধু ডিভাইড করা। যদি আমি ডিভাইড করতে হয় তাহলে গল্প শেষ। এই এ কাটা যায়, ঠিক আছে, খুব ভালো কথা। এম মাইনাস ওয়ান ইন্টু ডি মানে কি এম ডি মাইনাস ডি। আমি আপনারা এই ক্যালকুলেশনটা সবসময় এইভাবে শিখেছিলাম যে অলওয়েজ এই মানটাকে আগে নিয়ে আসবেন, তা নাহলে কিন্তু আপনি পরীক্ষায় ভুল করবেন, এক লাইন বেশি করেন তা নাহলে কিন্তু প্লাস মাইনাসে ভুল করে ফেলবেন। বা এম ডি মাইনাস ডি মাইনাস এন ডি মাইনাসে মাইনাসে প্লাস ডি ইকুয়ালস টু এন মাইনাস এম। এই ডি কাটা যায়, তাহলে কি এম ডি মাইনাস এন ডি সমান সমান কি এন মাইনাস এম। এখান থেকে যদি ডি কমন নেই তাহলে কি এম মাইনাস এন, তাহলে কাটাকাটি করার সুবিধার্থে এটা যেহেতু এম মাইনাস এন, এখানে একটা মাইনাস কমন নিলে কি এম মাইনাস এন, তাহলে বা ডি ইজ ইকুয়ালস টু কি মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। কাটাকাটি করেন, ফাইনালি আসে কত, বা ডি ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে ডি এর মান যদি মাইনাস ওয়ান বসিয়ে দেই তাহলে কি এন মাইনাস এন, দ্যাট মিনস হচ্ছে জিরো। তাহলে এই অঙ্কটা কি আপনার করতে কিচ্ছু করা লাগলো? আপনার তো কিছুই করা লাগে না, আপনি জাস্ট প্রশ্ন পড়া পড়া বেসিক ডেভেলপ করছেন যে কি করতে হবে, কার মান লাগবে, এইরকম করে করলে অঙ্ক শেষ। কারণ আপনাকে এটা বোর্ড বইয়ের ম্যাথ, এটা হচ্ছে বোর্ড বইয়ের ম্যাথ। যদি কোশ্চেন ঘুরিয়ে দেয়, এখানে এভাবে ম্যাথ করাটা শিখার এখন থেকে চেষ্টা করেন। আমি বারবার বলতেছি বোর্ড বইয়ের ম্যাথে কিন্তু সব আসবে না। অনেকেই বলে 9-10 ম্যাথ আর হায়ার ম্যাথ পারলে এনাফ, নট এনাফ, এর বাইরে দিয়ে কোশ্চেন আসতে পারে, বাইরে কি আসবে আমরা কেউ জানি না। সুতরাং আপনাকে বেসিক ডেভেলপ করতে হবে, তা নাহলে আপনি কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে পারবেন না। 1 নম্বর এক্সাম্পলটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। আমি কিন্তু বারবার এই বেসিক ডেভেলপের দিকে জোর দেওয়ার চেষ্টা করতেছি। যদি এরকম বুঝা করেন তাহলে যে কোনো প্রশ্ন যেভাবেই আসুক আপনি সলিউশন করবেন। কারণ এম প্লাস এন তম পদই দেবে এমন তো কোনো কথা নেই, অন্য কিছু দিতে পারে। এম তম পদের মান এন না দিয়ে তো এম তম পদের মান এন স্কোয়ারও দিতে পারে, অন্য কিছু অনেক কিছুই দিতে পারে, কনসেপ্ট তো এক। এটা কি বুঝছেন? এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি একটু সবাই লেখেন তো। দাঁড়ান ভাই, আমি আরেকটা মোবাইল নেই, মোবাইলটা ডিস্টার্ব করতেছে, হাতের মোবাইলটা।
এক্সাম্পল 1 ডান হয়েছে কিনা সবাই একটু কমেন্টস করে দেন। আচ্ছা, এক্সাম্পল 1 যদি পারেন, এক্সাম্পল 2 হোমওয়ার্ক। এক্সাম্পল 2টা সবাই করবেন। আর প্রথম কথা একটু বলে নেই, যেই সলিউশনগুলো দেওয়া আছে কেউ কখনো সলিউশন দেখে প্রথমে ম্যাথ করবেন না, সবাই প্রথমে নিজের মতো করে ম্যাথটা করার চেষ্টা করবেন। এরপর যদি কোনো কারণে আপনি ম্যাথটা না পারেন, দেন হচ্ছে আপনি সলিউশনের সাহায্য নেবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যেই সলিউশনগুলো দেওয়া হয়েছে কখনোই সলিউশনের সাহায্য নিয়ে কেউ ম্যাথ করবেন না, প্রথমে নিজে করবেন। যদি ক্যালকুলেশনে আটকে যান তখন সলিউশনে হেল্প নেবেন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এক্সাম্পল 1 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 3। এক্সাম্পল 2 সেম নিয়ম। এক্সাম্পল 2 সেম নিয়ম, এটা হোমওয়ার্ক সবাই করবেন। কেউ সলভ দেখে করবেন না, নিজে নিজে করবেন। এবার আসেন এক্সাম্পল 3। আচ্ছা, এবারে বিষয়টা দেখেন। আপনাকে 3 নম্বর কোশ্চেনটা বলছে কি, কোন সমান্তর ধারায় পিতম, কিউতম এবং আরতম পদ যথাক্রমে এ বি সি হলে। আচ্ছা, বিষয়টা একটু লক্ষ্য করেন। কোন সমান্তর ধারায় একটা হচ্ছে পিতম পদ, একটা হচ্ছে কিউতম পদ, আর একটা হচ্ছে কি আরতম পদ। আচ্ছা, খুব ভালো কথা। আমরা জানি কি এনতম পদ মানে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এ হচ্ছে কি প্রথম পদ। আচ্ছা, এখন এই তিনটা পদ পিতম, কিউতম, আরতম পদ দিয়ে বসে কি যথাক্রমে এবিসি হলে, মানে কি এই পিতম পদের যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে কি এ, এই কিউতম পদের যেটা বের হবে সেটা হচ্ছে বি, আরতম পদের যেটা বের হবে সেটা হচ্ছে সি। এই পর্যন্ত কি বুঝতে পারছি? এখন যেহেতু এ বি সি এরকম করে ভ্যালুগুলো দেয়া আছে, এখন একটু লক্ষ্য করেন। আপনি এন তম পদ জানছেন কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন এ যে প্রথম পদ, এখানে তো ভ্যালু দেওয়া আছে, তাহলে এ কি আর ধরা যাবে? আমরা এই তিনটার জন্য ধরলাম প্রথম পদটা হচ্ছে এক্স। সাধারণত আমরা ম্যাথমেটিক্সে কি ধরি? এক্স ওয়াই জেড ধরি অথবা এবিসি ধরি। যদি এবিসি দেয়া থাকে তাহলে এক্স ওয়াই জেড ধরি, এক্স ওয়াই জেড দেয়া থাকলে এবিসি ধরি। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রথম পদ যদি এক্স হয় তাহলে পিতম পদ মানে কি এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। কিউতম পদ মানে কি এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। আরতম পদ মানে কি এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? আপনার পিতম পদ হবে এতটুকু, কিউতম পদ হবে এতটুকু, আরতম পদ হবে এতটুকু। এই পর্যন্ত কি বুঝতে পারছি? এনতম পদ যদি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি হয় তাহলে পিতম পদ মানে কি এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মানটা এ দেয়া আছে এজন্য আমরা সবগুলার প্রথম পদ ধরছি এক্স। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বোঝেন তাহলে এটা হচ্ছে পিতম পদ, এটা হচ্ছে কিউতম পদ, এটা হচ্ছে আরতম পদ। বইলা দিছে পদ যথাক্রমে এবিসি হলে, তার মানে কি এটা সমান সমান এ, এটা সমান সমান বি, এটা সমান সমান সি। এই পর্যন্ত কি ঠিক আছে গল্প? আচ্ছা, এখন দেখেন আপনি কিছু একটা প্রমাণ করতে বলছে বা কিছু একটা দেখাইতে বলছে। কি দেখাইতে বলছে? এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। এরকম সামথিং যদি কোনো কিছু দেখাইতে বলে তখন আপনাকে যে একাধিক সমীকরণগুলো আছে এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। কেমন? মনে করেন আপনি 1 থেকে 2 রে বিয়োগ করলেন। 1 থেকে 2 রে বিয়োগ করলে কি আসে? এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এক্স মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কি এ মাইনাস বি। আচ্ছা,
তাহলে এখান থেকে ক্যালকুলেট করি এক্স এক্স কাটা পি মাইনাস ওয়ান ডি মাইনাস কিউ মাইনাস ওয়ান ডি সমান কি এ মাইনাস বি। আচ্ছা, বা এখান থেকে ভাই দেখেন আপনি ডি যদি কমন নেন, নিলাম ডি কমন, তাহলে কি পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান এটা সমান কি এ মাইনাস বি লেখা যায় না? আমি কি এতটুকু বুঝাইতে পারছি? এই জিনিসটা থেকে আপনি কি ডি কমন নিতে পারেন না? নিলাম ডি কমন, তাহলে ডি কমন নিলে এখানে থাকে কি পি মাইনাস ওয়ান, আর এখানে কিউ মাইনাস ওয়ানই থাকতো, কিন্তু যেহেতু একটা মাইনাস নিছি তাহলে মাইনাসে নিলে কি সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি মাইনাস কিউ প্লাস ওয়ান, তাহলে এটা কাটা যায়, তাহলে কি থাকে ডি ইন্টু পি মাইনাস কিউ সমান কি এ মাইনাস বি, বা ডি ইজ ইকুয়াল টু কি এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তার মানে আমি এটা ডি এর মান বের করছি 1 2 3, এটার নাম দিলাম 4। আচ্ছা, তাহলে আমার কাজটা কি, যখন একাধিক সমীকরণ দ্বারা করলাম কিছু একটা প্রমাণ করতে দিছি, কিছুই বুঝি না, এখন কোনো কিছু যোগ করলে তো আপনি কিছু পাবেন না, তাহলে খেলা খেলতে হবে কি দিয়া, বিয়োগ দিয়া। তাহলে আমি 1 থেকে 2 বিয়োগ করলাম, এখন 1 থেকে 2 বিয়োগ করে আমি কিছু একটা বাইর করছি, কার মান বের করছি, ডি এর মান বের করছি। আচ্ছা, এইবার আমি কি করব, এইবার আমি 2 থেকে 3 রে বিয়োগ করব, একদম সেম প্রসিডিউর, এটা থেকে এটা বিয়োগ করবেন, বিয়োগ করলে কি আসে, ডি সমান সমান বি মাইনাস সি ডিভাইডেড বাই কিউ মাইনাস আর, এটাই দিলাম 5। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আমি 1 থেকে 2 বিয়োগ করে ডিভাইড করছি, আবার 2 থেকে 3 বিয়োগ করে ডিভাইড করছি। এখন প্রশ্ন হইতে পারে আমি 2 থেকে কেন ডিভাইড করছি, সেটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। আগে একটু বলেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা। যদি এই পর্যন্ত বোঝেন তাহলে সবাই একটু লেখেন ওকে। সব একই জিনিস, নর্মাল ক্যালকুলেশন, কোনো ডিফারেন্স কিছু নাই। একটু সবাই কমেন্টস করেন তো এই পর্যন্ত বুঝে থাকলে ওকে লেখা। আর নিচের লেখা কি দেখা যায়, নিচে কি লেখা কেটে যাচ্ছে নাকি? সবাই একটু ওকে লেখেন তো। আচ্ছা, ওকে হইলে খুব ভালো কথা। এবার আমি একটু উপরে জিনিসগুলো মুছে দিচ্ছি, পুরো জিনিসটা মুছে দেই, দিলাম। আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন, আমি ডি কি বের করছি, একটা বের করছি ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি পি মাইনাস কিউ, এটা দিলাম 4। আর একটা বের করছি ডি ইজ ইকুয়াল টু বি মাইনাস সি ডিভাইডেড বাই কি কিউ মাইনাস আর, এটার নাম্বার দিলাম 5। লক্ষ্য করেন, এটা দিলাম 4, এটা দিলাম 5। আচ্ছা, এখন আপনি একটা জিনিস খুব মনোযোগ সহকারে দেখেন। মনে করেন রাহাত সমান সমান মনে করেন শাহরুখ খান, আবার রাহাত সমান সমান মনে করেন সালমান খান। তার মানে কি রাহাত খান আর শাহরুখ খান দুজন সমান, আবার রাহাত খান আর সালমান খান দুজনও সমান। তাহলে রাহাত খান আর শাহরুখ খান যদি সমান হয়, আবার রাহাত খান আর সালমান খানও যদি সমান হয়, তাহলে রাহাতের সমান কি শাহরুখ, আবার রাহাতের সমান কি সালমান, তাহলে শাহরুখ সমান সমান কি সালমান লেখা যায় না? কথাকে আমি বুঝাইতে পারছি? কথাকে বুঝাইতে পারছি? তাহলে এই ডি সমান সমান হচ্ছে এইটা, আবার এই ডি সমান সমান হচ্ছে এইটা, তাহলে 4 ও 5 হতে আপনি কি পাচ্ছেন ভাইয়া? a মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ সমান সমান বি মাইনাস সি ডিভাইডেড বাই কিউ মাইনাস আর। এটা কি বুঝাইতে পারছি? এটা কি বুঝাইতে পারছি? এই ডি সমান সমান হচ্ছে এত, এই ডি সমান সমান হচ্ছে, তাহলে রাহাত সমান সমান শাহরুখ, রাহাত সমান সমান সালমান, তাহলে কি শাহরুখ সমান সমান কি সালমান লেখা যায় না? লিখলাম। তাহলে আমরা পাইলাম কি a মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ সমান সমান কি বি মাইনাস সি ডিভাইডেড বাই কিউ মাইনাস আর। ক্লিয়ার? আচ্ছা, এখন কিছু না আড়াআড়ি গুণ করেন, করলাম আড়াআড়ি গুণ, a মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর সমান সমান কি বি মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ। এইবার একটু নর্মাল একটা জিনিস খেয়াল করেন, a মাইনাস বি আর কিউ মাইনাস আর, এটার যখন আমরা নর্মাল গুণ করতাম কি প্রথমে এর সাথে এর এ কিউ, আবার এর সাথে এর মাইনাস এ আর, তারপর কি করতাম এর সাথে এর মাইনাস বি কিউ, এরপর এর সাথে এতে মাইনাস 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 প্লাস পি আর, এই করতাম না আমরা যখন নর্মাল গুণটা করতাম ভাইয়া। তাহলে একটু দেখেন, বোর্ডও দরকার আর বড়।
আমরা যখন নর্মাল গুণ করতাম a মাইনাস বি এর সাথে কিউ মাইনাস আর, তখন কি করতাম, একবার এর সাথেই পুরাটারে গুণ করতাম, আরেকবার বির সাথেই পুরাটারে গুণ করতাম। এইবার যেহেতু আপনাকে একটু প্রমাণের মামলা দিয়ে দিছে, আপনাকে যেটা করতে হবে, এইরকম গুণটা না করে এর সাথে কি পুরাটারে গুণ করতাম না, তাহলে কি লেখা যায়, a ইন্টু কিউ মাইনাস আর, এরপরেটা কি মাইনাস, এই বি এর সাথে কি আবার এই পুরোটারে গুণ করা যায়। তাহলে আপনি কি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারেন, এটাকে আমি বুঝাইতে পারছি। একই জিনিস দেখেন ভাইয়া, এটারে গুণ করেন, a ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর, এ কিউ মাইনাস এ আর মাইনাস বি কিউ প্লাস বি আর, একই জিনিস হচ্ছে না, এ কিউ মাইনাস এ আর মাইনাস বি কিউ প্লাস বি আর। তার মানে আপনি এইটার সাথেই পুরোটারে গুণ করছেন, এইটার সাথেই পুরোটারে গুণ করছেন, এটা আলাদা রাখছেন, কারণ যেহেতু প্রমাণটা ওইভাবে করতে বলছে। অনুরূপভাবে এর সাথে কি বি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ, এই বন্ধু ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এ ইন্টু কিউ মাইনাস আর সুন্দর করে আছে, প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, এই যে মাইনাস সি মাইনাস এটার এই পাশে নিয়ে আসেন, প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। বেজার হচ্ছে বি, এই দুইটা বি এক পাশে নেন, বি ইন্টু পি মাইনাস কিউ প্লাস বি ইন্টু কিউ মাইনাস আর, এই বন্ধু ঠিক আছে। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, এখন আমার খেলা হচ্ছে বি এর অংশটা একটু ক্যালকুলেট করি। আচ্ছা, এখান থেকে তো একটা বি কমন নেই, তাহলে কি পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর, এটা এটা কাটা যায়, তাহলে বি ইন্টু পি মাইনাস আর, তাহলে এখানে আসে কি ভাইয়া, বি ইন্টু পি মাইনাস আর, মাইনাস করে নিয়ে আসেন, এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু পি মাইনাস আর প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। যদি এইটা প্রমাণ দিত, প্রমাণ হয়ে গেছে, কিন্তু প্রমাণ এটা দেয় নাই, দিছে কি দেখেন, এ ইন্টু কিউ মাইনাস আর পাইছি, সি ইন্টু পি মাইনাস কিউ এটাও পাইছি, দিছে কি প্লাস বি ইন্টু আর মাইনাস পি, দেখেন মাইনাস বি ইন্টু পি মাইনাস আর। আপনি যদি এখান থেকে মাইনাস বি, এখান থেকে একটা মাইনাস কমন নেন, তাহলে কি লেখা যায়, আর মাইনাস পি লেখা যায়, এই মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। তার মানে মাইনাস বি ইন্টু পি মাইনাস আর, এটারে চাইলে কিন্তু বি ইন্টু আর মাইনাস পি লেখা যায়, কারণ এখান থেকে আপনি যেটা মাইনাস কমন নেন, তাহলে কি আর মাইনাস পি হয়, তাহলে এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে বা এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু পি মাইনাস আর প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান সমান 0। এই ম্যাথে শুধু একটাই ঝামেলা, সেটা হচ্ছে ক্যালকুলেশন। এটা একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে হবে, ডিপ ক্যালকুলেশনের বিষয়। এটা যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 3 ডান। আজকের দিনের এটাই কঠিন ম্যাথ, আজকের দিনে যা ম্যাথ করেছি এটাই কঠিন। কঠিন মানে কি, এই ক্যালকুলেশনটা একটু করতে হবে ঠান্ডা মাথায়, ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 3 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, ডান হয়েছে নাকি? ওরে বাপ রে বাপ, না ভাই শাহরুখ অঙ্ক টিচার হয়ে তো লাভ নাই, তার মতো সেলিব্রিটি কামে লাগতো রে ভাই। আচ্ছা, নিচে আর লিখবো না ভাইয়া, আমি একটু বোর্ডটা বড় করি, দাঁড়ান। বোর্ড বড় হয়ে গেছে। আপনাদের ক্লাস নেওয়ার জন্য একটা OnePlus কিনছিলাম 8 Pro, তো OnePlus দিয়ে তো খুব ভালো ক্লাস হয় না, এখানে আগের ফোন দিয়ে ক্লাস নিতেছি, এটা এখন তেমন একটা ইউজও করা হয় না, উদয় একটা ফোন কিনলাম। একজন বলছে ভাইয়া সামারিটা আরেকবার, এটা সামারি করার কোনো সুযোগ নেই, আপনাকে প্রথমে ক্যালকুলেশনটা একবার বাসায় প্র্যাকটিস করতে হবে। এখানে ক্যালকুলেশনটা হচ্ছে ফ্যাক্ট ভাইয়া, আপনি ঠান্ডা মাথায় একবার ক্যালকুলেশনটা করেন, এরপর যদি না পারেন আমাকে বললেন যে ভাই আরেকদিন ক্যালকুলেশন দেখে দিতে। এই জায়গায় কোনো বেসিক কিছু নেই, এটা হচ্ছে প্যাসেলো ক্যালকুলেশনের খেলা। আচ্ছা, এবার আসেন টাইপ 4। টাইপ 4 হলো ললিপপ টাইপ। আর সবাই একটু পড়েন, এখনো তো অনেক টাইম আছে, না হয় একটু সিলেবাস আগে, আর একটু কিছু রিভিউ ক্লাস ইনশাল্লাহ নেওয়া যাবে, সমস্যা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অনেক টাইম আছে, আমরা তো আজকে 5 নম্বর সেট করতেছি, আর একটু আমি আগাই, এরপর কারো কোনো সমস্যা থাকলে আরো কিছু রিভিউ ক্লাস নেবো, সমস্যা নাই। আর আমার পিলির ব্যাসে অনেক কিছু পড়ানো শেষ, আর 1-1.5 মাস পরে তো পিলি প্রায় শেষের দিকে চলে যাবে। দরকার আরো এক্সট্রা কিছু ক্লাস নেওয়া যাবে না, সমস্যা নেবে, হবে, কত প্রেশার নেন না। কিন্তু আপনারা পড়াশোনা করেন না, এটা হচ্ছে বাস্তব কথা। আপনারা পড়াশোনা খুব কম করেন, আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন, খুব অল্প সংখ্যক স্টুডেন্ট এই ব্যাচের পড়াশোনা করে। এখানে প্রায় 970 না 75 জন রিটেন ক্যান্ডিডেট, সর্বোচ্চ আমার ধারণা পড়াশোনা 70 থেকে 80 জন করেন, আর তারও বেশি হলে 100 জন। একটু পড়াশোনাটার গতি বাড়ান ভাইয়া, আপনারা একটু গতি বাড়াইলে তো আমিও আর একটু গতিশীল হইতে পারি, যে না আরো 2টা ক্লাস এক্সট্রা নেই। আপনাদের তো গতিশীলতা একটু কম, এই কারণে আমারও তো আগ্রহ আপনাদের তৈরি করতে হবে যে ভাইয়া আপনার কমিটমেন্টের বাইরেও কিছু এক্সট্রা ক্লাস নেন। এটা পাইতে হলে কিন্তু আপনাদের একটু পড়াশোনায় সিরিয়াস, নোট করেন 4 জন 5 জন একটা ক্লাস নিলে, অঙ্ক করে 6টা না 7টা একটা ক্লাসে, তাও যদি নোট করেন 5 থেকে 7 জন, এটা তো দুঃখজনক না। আচ্ছা, টাইপ 4 অঙ্ক নাম্বার 1, একটা সমান্তর ধারা আচ্ছা ভাই, বিষয়টা দেখেন একদম ইজি ম্যাথ। একটা সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি। আচ্ছা, আমরা কি শিখছি? সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বললে আমার সূত্র কি? n/2 × 2a প্লাস n-1 × d। আমরা গত ক্লাসে শিখছি না? যদি আমাকে সমষ্টির কোনো গল্প বলে, সমান্তর ধারার ক্ষেত্রে যদি আমাকে সমষ্টির কোনো গল্প বলে, তাহলে আমার সূত্র কি? সমষ্টি সমান কি? n/2 × 2a প্লাস n-1 × d। এই তো আমার গল্প। আচ্ছা, এখন বলছে কি একটা সমান্তর ধারার প্রথম 12টা পদের সমষ্টি হচ্ছে 144। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনি সমান্তর ধারার সমষ্টি সূত্র জানেন কি? n/2 × 2a প্লাস n-1 × d। তাহলে 12টা পদের সমষ্টি কি হবে? 12/2, এর মান কত? 12 না? ইন্টু 2a প্লাস 12 - 1 × d। এইটার মান দেয়া আছে কত? এটা সমষ্টি দেয়া আছে কত? 144। আমি কি বুঝাইতে পারছি? 12টা পদের সমষ্টি, তাহলে 12টা পদ মানে কি রে ভাইয়া? লেখালেখিটা আমি লিখে দিছি, 12টা পদ মানে জ্ঞানের মান 12 বসান। আচ্ছা, তাহলে এখান থেকে আসে কত? 6 2a প্লাস 11d সমান কি 144, বা 2a প্লাস 11d = 144/6, 6 হলো 2 24। তার মানে 2a প্লাস 11d সমান আসে কত? 24। এই একটা আমি কিছু দ্বারা করাইলাম, 2a প্লাস 11d সমান 24, নর্মাল ক্যালকুলেশন। তাহলে 20টা 12টা পদের কাহিনী শেষ। এবার বলছে কি প্রথম 20টি পদের সমষ্টি। আচ্ছা, 20টা পদের সমষ্টি মানে কি? আবার 20/2 × 2a প্লাস 20 - 1 × d সমান কত? 560। এখান থেকে কাটাকাটি করেন 10, 2a প্লাস 19d = কত? 560। 10 দ্বারা ভাগ করেন, 2a প্লাস 19d সমান কত? 56। তাহলে আপনি দুইটা জিনিস পাইলেন, একটা পাইছেন কি 2a প্লাস 11d সমান কত? 24, 2a প্লাস 19d সমান কত? 56। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এই বন্ধুকে বুঝাইতে পারছি? কিচ্ছু না, নর্মাল সূত্র ফলাইছেন সমষ্টির। 12টা পদের সমষ্টি সূত্র ফলাইলাম, 20টা পদের সমষ্টি সূত্র ফলাইলাম। প্রশ্ন মতে দেওয়া আছে কত? সমষ্টির মানে 144, এটা কিছু বাইরে হইলো। 20টা পদের সমষ্টি দেওয়া আছে 560, একটা কিছু বাইরে হইলো। দুইটা জিনিস পাইলাম। এখন আপনার কাছে চাইছে কি ভাইয়া? প্রথম 6টা পদের সমষ্টি নির্ণয় করেন। প্রথম 6টা পদের সমষ্টি নির্ণয় করেন। আচ্ছা, প্রথম 6টা পদের সমষ্টি মানে কি? প্রথম 6টা পদের যে কোনো সমষ্টি নির্ণয়ের গল্প ছিল কি? n/2 × 2a প্লাস n-1 × d। দেখেন খেলা কত সোজা। 6টা পদের সমষ্টি, তার মানে জ্ঞানের মান 2, 2a প্লাস 6 - 1 × d। তার মানে এই অঙ্কটা এখন আমাকে যদি সলভ করতে হয়, আমার এর মান জানতে হবে, ডির মান জানতে হবে। আমি যদি a আর d বাইর করতে পারি, তাহলে কি গল্প শেষ না? আমি যদি a আর d বাইর করতে পারি, তাহলে কি গল্প শেষ? আচ্ছা, তাহলে করবেন কি? দেখেন 1 আর 2, 1 থেকে যদি 2 রে বিয়োগ করেন,
এক থেকে যদি আপনি 2 রে বিয়োগ করেন তাইলে কি আপনি ডি পাচ্ছেন, -8d সমান সমান কত, -32। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত, 4। আপনি কি 1 থেকে 2 বিয়োগ করলে ডি পাবেন। এখন এই ডির মানটা 1 বা 2 যে কোনো এক জায়গায় বসায় দেন, ডির মানটা 1 বা 2 এ যে কোনো এক জায়গায় বসায় দেন, বসাই দিলে কি এ পাবেন। বসাই, 1 নঙ্গে যদি বসান তাহলে কি 2a প্লাস 11 ইন্টু 4 সমান 24, বা 2a 24 মাইনাস 44, এখান থেকে আছে কত, -20, বা a ইজ ইকুয়াল টু -10। তাহলে এও পাইছি ডিও পাইছি, এখন এ আর ডি বসাই দিলে কি গল্প শেষ। তার মানে এই যে টোটাল অঙ্কটা এত বড় হইলো, নতুন কিছু আছে, কিছুই তো নাই, সবই কি সমষ্টির সূত্র। 12টা পদের সমষ্টি সূত্র বের করলাম, 20টা পদের সমষ্টি সূত্র ইউজ করলাম, 6টা পদের সমষ্টি ইউজ করলাম। এ আর ডি দরকার, 12টা পদের সমষ্টি দিয়ে কিছু একটা পাইছি, 20টা পদের সমষ্টি দিয়ে কিছু একটা পাইছি, যোগ বিয়োগ কইরা এ পাইয়া গেলাম, ধরে ডি পাইলাম, ডি বসাই দিলেই এ পাবো। আমি কি ভাই বিষয়গুলো বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? যদি বুঝাইতে পারি একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। আমি যেই প্যাটার্নটা বুঝাইতে চাচ্ছি আমি কি সেভাবে বুঝাইতে পারতেছি? মানে আমার টার্গেটটা হচ্ছে আপনারে ম্যাথের প্রশ্ন দেখে দেখে আপনার সমাধান বের করা। আপনি যদি মুখস্থ মতো করেন যে হ্যাঁ এই করছে ভাইয়া সমাধান, তাহলে তো পরীক্ষায় বোর্ড বইয়ের বাইরে অঙ্ক দিতে পারবেন না। আমি আবারও বলতেছি, সব প্রশ্ন কিন্তু বোর্ড বই থেকে আসবে না। এই জন্য আপনাকে বোর্ড বইয়ের ম্যাথটা মুখস্থ না করে রিয়েলাইজেশন করতে হবে যে আমি কেন করতেছি। আমি কিন্তু কিছুই করিনি, আমি শুধু প্রশ্ন পড়া পড়া গেছি, এতটুকু পড়ছি, পড়ে একটা কিছু বাইর করলাম, এটা এতটুকু পড়া এটা বাইর করলাম, তারপর দেখলাম প্রশ্ন আমার দ্বারা কি চায়, সেখান থেকে দেখলাম যে আমার এ আর ডি দরকার, তারপর আমি এ আর ডি বাইর করলাম। আমার কথা কি বুঝাইতে পারছি? এভাবে যদি পড়েন রিটেন ম্যাথের যে কোনো ম্যাথ পারার ক্যাপাবিলিটি অর্জন হবে, আর তখন পরীক্ষায় বাইরের কোনো অঙ্ক আসলে আপনি চ্যালেঞ্জটা নিতে পারবেন। শেষের ক্যালকুলেশন, এটা তো নর্মাল ক্যালকুলেশন। 1 থেকে 2 বিয়োগ করবেন, 1 থেকে 2 বিয়োগ করলে ডি পাবেন। এবার ডির মান 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসাবেন, তাহলে এ পাবেন। এই যে বলছেন ক্যালকুলেশনটা বোঝেন নাই, তার উদ্দেশ্যে বলতেছি 1 আর 2 থেকে 1 থেকে 2 বা 2 থেকে 1 বিয়োগ করবেন, করলে ডি পাবেন। এইবার ডির মানটা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসাবেন, বসালেই এ পাবেন। আচ্ছা, এটা যদি বুঝে থাকি এটা সবাই কমেন্টস করেন। এটা বুঝে থাকলে সবার জন্য 2 নম্বর ম্যাথটা হোমওয়ার্ক। 2 নম্বর ম্যাথটা হোমওয়ার্ক। আমি 2 নম্বর ম্যাথের একটু ক্লু ধরাই দিতেছি, বাকিটা বাসায় নিজেরা করবেন। একটু ক্লু ধরাই দিতেছি। দুই নম্বর ম্যাথটা দেখে অনেক বড় মনে হইতে পারে, ম্যাথ বড় না, ম্যাথ ছোট। আপনি একটা ম্যাথ করার জন্য প্রায় 6 মিনিট পাবেন বা 12 মিনিট পাবেন, তাহলে ম্যাথ কিভাবে বড় হয়? আচ্ছা, কি বলছে দেখেন, কোন সমান্তর ধারার প্রথম এনটি পদের সমষ্টি n, কোন সমান্তর ধারার প্রথম এমটি পদের সমষ্টি n। এরপর হাবিজাবি লেখা আছে, এটা আমি লিখলাম না। এটা হচ্ছে কিসের? টাইপ 4 এর ম্যাথ। আচ্ছা, টাইপ 3 তে আমি একটা ম্যাথ করছিলাম, এটার পার্থক্যটা একটু দেখিয়ে দেই। অনেকে এখানে মিক্সড করে ফেলে যে ভাইয়া এই অঙ্ক দুটা কি এক? অঙ্ক দুটো তো এক না। টাইপ 3 তে আমি যে 1 নম্বর ম্যাথটা করেছিলাম, সেখানে কোশ্চেন ছিল কি, কোন সমান্তর ধারার m তম পদ n। m তম পদ তার মানে কি, আমরা জানি কি n তম পদ মানে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তার মানে টাইপ 3 যখন 1 নম্বর ম্যাথটা আমরা করছি, তখন সূত্র ছিল সমান্তর ধারার m তম পদের, তাহলে আমরা জানতাম কি n তম পদ মানে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। গল্প বোঝা গেছে? এবার আসেন টাইপ 4 এর অঙ্ক নাম্বার 2, কোন সমান্তর ধারার প্রথম এমটি পদের সমষ্টি। এখানে কিন্তু m তম পদ বলে নাই, সমষ্টি বলছে। আমরা জানি সমষ্টি মানে কি n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সমষ্টিটা সূত্র ইউজ করতে হবে। আমি কি কথা বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি?
এখানে m তম পদ বলছে দেখে কি n তম পদ ইজ টু a প্লাস m মাইনাস n মাইনাস 1 ইনটু d, তার মানে m তম পদ কি a প্লাস m মাইনাস 1 ইনটু d, এটা সমান সমান দেওয়া ছিল n, এভাবে করছিলাম। আর এবার কি বলছে, কোন সমান্তর দ্বারা প্রথম এমটি পদের সমষ্টি, তাহলে এনটি পদের সমষ্টি সূত্র ছিল এইটা, বলছে কি এমটি পদে, তার মানে কি m/2 ইনটু টুয়াইজ a প্লাস m মাইনাস 1 ইনটু d, এটা সমান সমান প্রশ্ন মধ্যে কি দেওয়া আছে n, তাহলে বা টুয়াইজ a প্লাস m মাইনাস 1 ইনটু d, এটা সমান সমান কি লেখা যায়, এই দুইটা যদি আড়াআড়ি গুণ করেন টুয়াইজ a, এই m নেওয়া যায় কত নিচে, এটা হচ্ছে 1, তাহলে আরেকটা ডাটা দেয়া আছে সেটা দিয়ে 2, এবার টাইপ 3 এর মতো কি 1 থেকে 2 বিয়োগ করবেন, করে d এর মান বের করবেন, নরমাল নিয়ম। তার মানে সমষ্টি বললে এই সূত্র, m তম পদ বললে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d সূত্র। আমি কি পার্থক্যটা বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি তাহলে একটু সবাই লেখেন তো, d ডান। d ডান মানে হচ্ছে ডিফারেন্সটা কি বুঝছেন কিনা, তা না তো পরীক্ষা বুঝবেনই না কোন কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হবে। d কি ডান হয়েছে? d কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো, d ডান হয়েছে নাকি? সবাই কি বুঝছেন? আচ্ছা, গুড। তাহলে আমাদের টাইপ 4 শেষ, এবার আসেন টাইপ 5। টাইপ 5 হচ্ছে প্রশ্নের ম্যাথ। এটা আমি প্রশ্নের ম্যাথটা পড়ানোর আগে একটু প্রশ্নের ম্যাথের বাইরে থেকে শুরু করি, বিষয়টা দেখেন। সবাই একটু আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন, তারপর দেখেন ম্যাথ, একই ম্যাথ শুধু ভাষার কারণে আপনার কাছে কঠিন কেন মনে হয়। আচ্ছা, টাইপ 5 আপাতত ভুলে যান। মনে করেন আপনাকে আমি একটা কোশ্চেন দিলাম, কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, আপনারা আমি বললাম এই ধারাটা সমষ্টি নির্ণয় করতে। আপনি জানেন কি n তম পদের সমষ্টি ইকুয়াল টু কি n/2 ইনটু টুয়াইজ a প্লাস n মাইনাস 1 ইনটু d। আচ্ছা, তারপর কি n/2 2 ইনটু প্রথম পদ কত 1 প্লাস n মাইনাস 1 d কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তার মানে 2। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে ফাইনালি আসে কত n/2 2 প্লাস টুয়াইজ n মাইনাস 2, 2 কাটা যায়, তার মানে n/2 ইনটু 2n, 2 কাটা, দ্যাট মিন্স n স্কয়ার। বিষয়টা বুঝেন। আপনাকে আমি একটা সামনে কোশ্চেন দিলাম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট ডট, এই সমান্তর ধারাটির সমষ্টি নির্ণয় করেন। এটা কিন্তু আমি করাইছিলাম, মনে পড়ে? এরকম একটা কোশ্চেন দিয়ে বললাম এই সমান্তর ধারাটির আপনি সমষ্টি নির্ণয় করেন। আপনি সমষ্টির সূত্র জানেন কি n/2 ইনটু টুয়াইজ a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখানে a মানে কি ধারাটার প্রথম পদ, ধারাটার প্রথম পদ কত 1, t মানে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 3 মাইনাস 1 দ্যাট মিন্স কত 2। ভ্যালু বসাইলাম, আলটিমেটলি আসছে কত n স্কয়ার। এই বন্ধ ঠিক আছে? এখন এই কোশ্চেনটাকে আমি আরেকটু মডারেট করলাম। যদি কোশ্চেনটা এরকম দিত এই সমান্তর ধারাটির সমষ্টি কত, তাহলে সমষ্টি আসছে কত n স্কয়ার। আচ্ছা, এখন যদি কোশ্চেনটাকে মডারেট করে আমি এরকম দেই, এই সমান্তর ধারাটির সমষ্টি যদি 2500 হয় তাহলে n এর মান কত? আপনারা যদি কোশ্চেনটা আর একটু মডারেট করছে যে এই সমান্তর ধারাটার সমষ্টি যদি 2500 হয় তাহলে n এর মান কত? তার মানে আপনি এটা কি পাইছেন ভাইয়া? সমষ্টি পাইছেন না? সমষ্টি পাইছেন কত n স্কয়ার। তাহলে প্রশ্নের সমষ্টি দেওয়া আছে কত 2500। তার মানে আপনি কি লিখতে পারেন প্রশ্ন মতে n স্কয়ার সমান সমান কি 2500।
বা n সমান সমান কি √2500 বা n ইজ ইকুয়াল টু কত 50। এটা কি সবাই বুঝছেন? তাহলে কোশ্চেনটা যদি এমন দেয় 1 + 3 + 5 + ডট 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 এই সমান্তর দ্বারা সমষ্টি কত, সমষ্টি হচ্ছে n স্কয়ার পারছি। যদি কোশ্চেনটা এরকম দিত এই সমান্তর দ্বারা সমষ্টি যদি 2500 হয় তাহলে n এর মান কত, তাহলে সমষ্টি বেরিয়েছে n স্কয়ার, আর এখানে সমষ্টি কত 2500, তাহলে n স্কয়ার সমান সমান কত 2500, তাহলে n এর মান কত 50। এটা কি বুঝছেন? যদি এই ম্যাথটা বুঝে থাকে সবাই একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান লেখেন তো সবাই একটু, যদি এই কথাটুকু বুঝে থাকেন। নাসরিন আক্তার ভাই, আমি ক্যালকুলেশন করার সময় কনফিডেন্স পাই না, কি করতে পারি? আচ্ছা, আপনার জন্য প্রথম সাজেশন, পরীক্ষা আপনার 5 মাস পর, তার মানে আপনাকে 5 মাসের ভিতর এই ক্যালকুলেশনের উইকনেস দূর করতে হবে। এই জন্য আপনার প্রথম কাজ, যখন কোনো ম্যাথ করবেন প্রত্যেকটা লাইন ধরে ধরে করবেন। মানে 2 আর 1 যোগ করলে 2 আর 1 যোগ করলে 3 হয়, এইটা আপনি লিখবেন। মানে আমরা অনেক সবাই কি জাম্প করি, তো এই লাইন থেকে সরাসরি অনেক সময় এই লাইনে চলে যাই, তাই না? আপনি কোনো লাইন স্কিপ করবেন না, আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে ক্যালকুলেশন করবেন। আগামী 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাসে আপনি যত ম্যাথ করবেন প্রত্যেকটা লাইন ধরে ধরে ক্যালকুলেশন করবেন। এটা আপনার প্রথম কাজ। এরপর 3 মাস পর আমার বলবেন যে ভাইয়া আমি এখন সব লাইন ধরে ধরে ক্যালকুলেশন করতে পারি, এইবার ক্যালকুলেশন ছোট করে করবো কিভাবে, কথা বুঝছেন? মানে যারা ক্যালকুলেশনে উইক তাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা লাইন ধরে ধরে ক্যালকুলেশন করে আগে নর্মালি ক্যালকুলেশনে ইউজ টু হওয়া, তারপর জাম্প করা শিখবেন। একদিনে যদি জাম্প করেন যে 1 লাইন বাদ দিয়ে করবো, হবে না তো। আচ্ছা, এক্সাম্পল আমাদের ডান হয়েছে, তাই না? আচ্ছা, এইবার আসেন, এই যে অঙ্কটা আমি করাইছি এই অঙ্কটাকে যদি একটু চেঞ্জ করে আসে, একদম যা করাইছি তাই। আচ্ছা, এটার এবার দিছে কি দেখেন, অঙ্ক নাম্বার 1, শীটের অঙ্ক নাম্বার 1, টাইপ 5 অঙ্ক নাম্বার 1 কি বলছে? আচ্ছা, বাকিটুকু আর লিখলাম না, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনি এই ম্যাথটা পারেন, তাই না? আমি যে ম্যাথটিকটাকে করাইলাম। আচ্ছা, এবার আপনার কোশ্চেনটা কি দিছে ভাই দেখেন, আপনারা যখন আমি এরকম দিয়েছিলাম 1 + 3 + 5 + ডট ডট ডট, এই ধারণা সমষ্টি 2500, এর মান কত আপনি পারছেন। আচ্ছা, এবার কোশ্চেনটা থেকে দেখেন, এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি যদি প্রথম কিস্তি 1 টাকা হয়। আচ্ছা, প্রথম কিস্তি কত? প্রথম কিস্তি হচ্ছে 1 টাকা। আচ্ছা, খুব ভালো কথা, প্রথম কিস্তি হচ্ছে কি 1 টাকা। এবার বলছে কি দেখেন, প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, তাহলে প্রথম কিস্তি যদি 1 টাকা হয় তাহলে দ্বিতীয় কিস্তি কি প্রথম কিস্তির থেকে 2 টাকা বেশি না? প্রথম কিস্তির থেকে প্রত্যেক কিস্তি কি আগের কিস্তি থেকে 2 টাকা বেশি, তাহলে প্রথম কিস্তি যদি 1 টাকা হয় তাহলে দ্বিতীয় কিস্তি হবে কত? 1 + 2, দ্যাট মিন্স কি 3 টাকা না? বিষয়টা বুঝেন? প্রথম কিস্তিটা হচ্ছে 1 টাকা, খুব ভালো কথা। এবার বলছে কি প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, তাহলে প্রথম কিস্তি 1 টাকা হলে দ্বিতীয় কিস্তি হবে কত? 1 টাকার থেকে 2 টাকা বেশি, তার মানে 1 + 2, দ্যাট মিন্স 3 টাকা। তাহলে তৃতীয় কিস্তি হবে কত? 3 + 2, দ্যাট মিন্স কি 5 টাকা না? বিষয়টা বুঝেন? প্রথম কিস্তি হচ্ছে 1 টাকা, তাহলে দ্বিতীয় কিস্তি যদি 2 টাকা বেশি হয় তাহলে কি 3 টাকা। তৃতীয় কিস্তি যদি 2 টাকা বেশি হয় তাহলে 5 টাকা।
তাহলে চতুর্থ কিস্তি হবে কত? 60 টাকা। তাহলে সিরিজটা কেমন দাঁড়াইলো? 1 + 3 + 5, ওই 7-এরটা না দেখালে চলবে। তাহলে এটাকে একটা সমান্তর দ্বারা হয়ে গেছে না? বিষয়টা কি বুঝছেন? এটাকে একটা সমান্তর দ্বারা হয়েছে না? এখন সমান্তর দ্বারা সমষ্টি বের করার যে সূত্র, সেই সূত্র অ্যাপ্লাই করবেন। শুধু n এর নামটা হচ্ছে কি কিস্তির সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা ঠিক যা করছি এখানেও তাই করছি, শুধু আগের অঙ্কটাতে কি 1 + 3 + 5 এটা সরাসরি রেডিমেড দেওয়া ছিল। টাইপ 5-এ আপনাকে এই সিরিজটা বানায় নিতে হবে, 1 + 3 + 5 মানে সমান্তর দ্বারাটা বানায় নিতে হবে। কিভাবে বানাইছি? প্রথম কিস্তিতে 1 টাকা ক্লু দিয়ে দিছে, তারপর কি বলছে? প্রত্যেক কিস্তির টাকা 2 টাকা করে বাড়ছে। তাহলে দ্বিতীয় কিস্তি হবে কত? 1-এর থেকে 2 বেশি 3, তারপরটা কি আরো 2 বাড়ছে, তাহলে 3-এর পর কত? 5, তারপরটা কত? 7, তারপরটা কত? 9, তারপরটা কত? 11। তাহলে এটা কি দ্বারা হয়েছে? সমান্তর দ্বারা না? 3 - 1 মানে কত? 2, 5 - 3 মানে কত? 2। যদি ডি এর মান একই রকম হয় তাহলে কি সমান্তর দ্বারা হয়? আমি কি পুরো কনসেপ্ট বুঝাইতে পারছি? পুরো কনসেপ্ট যদি বুঝে থাকেন সবাই লেখেন কনসেপ্ট ডান। কারণ এতটুকু বুঝে থাকলে আপনার টাইপ 5-এ যে কোনো ম্যাথ পারবেন। এটা যদি বুঝে থাকেন টাইপ 5-এর যে কোনো ম্যাথ পারবেন। সবাই একটু কমেন্টস করেন তো কনসেপ্ট কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এবার আসলে অঙ্ক নম্বর 2। আচ্ছা, কনসেপ্ট যদি 2 ডান হয়, এবার আসেন আমি আরেকটা ম্যাথ করে, এটাও প্রথমে আমি একটু থিওরিটিক্যালি দেখাই, তারপর হচ্ছে আপনাকে আমি ইয়েতে দেখাচ্ছি। না, এটা আমি সরাসরি অঙ্ক করেই দেখাবে, এটা সরাসরি অঙ্ক করেই দেখাচ্ছি। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন, এক ব্যক্তি 22,000 টাকা একটি ফ্রিজ কিস্তিতে পরিশোধের জন্য কিনতে রাজি হন। 22,000 টাকায় একটা ফ্রিজ কিস্তিতে পরিশোধের জন্য কিনতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি। 500 টাকা বেশি। আচ্ছা, তারপর কি বলছে, যদি প্রথম কিস্তি 1,000 টাকা হয়, 1,000 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে তিনি ফ্রিজের দাম পরিশোধ করতে পারবেন এবং সর্বশেষ কিস্তির পরিমাণ কত? আচ্ছা, আপনি দেখেন প্রথম কিস্তি কত? 1,000। এবার বলছে কি প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি। তাহলে প্রথম কিস্তি যদি 1,000 হয়, তাহলে দ্বিতীয় কিস্তি হবে কত? 500 বেশি। এই পর্যন্ত কি ঠিক আছে? প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি, তাহলে প্রথম কিস্তি হচ্ছে 1,000, তাহলে দ্বিতীয় কিস্তি কত? 1,000 এর সাথে 500 যোগ করেন 1,500, তাহলে তৃতীয় কিস্তি কত?
1,500 সাথে যোগ করেন 500, তাহলে কত? 2,000। তাহলে আলটিমেটলি সিরিজটা কি দাঁড়াইলো? 1,000 প্লাস 1,500 প্লাস 2,000 প্লাস ডট ডট ডট। তার মানে কি এটা একটা সমান্তর দ্বারা? কি হয় সমান্তর দ্বারা? এই যে সাধারণত ডি কত? 500, এই যে ডি কত? 500। তাহলে আমরা সমান্তর দ্বারা সমষ্টি সূত্র জানি কি? n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, এখানে এর মান কত? এর মান হচ্ছে 1,000 আর ডির মান কত? 500। এটা সমান সমান দেওয়া আছে কত? 22,000। কারণটা কি? আপনার বলছে কি এক ব্যক্তি 22,000 টাকা একটি ফ্রিজ কিস্তিতে পরিশোধ কিনতে রাজি হন, তার মানে কি টোটাল সমষ্টিটা কত? 22,000। তাহলে এইটা সমান সমান কি? 22,000। এখান থেকে ক্যালকুলেট করলে কি আপনি এন এর মান পাবেন? এবং থেকে বুঝতে পারছি এই এন এর মান মিডল টার্ম ব্রেকিং করে কিভাবে পাবেন, এটা তো আমি উৎপাদকের ক্লাস অনেক ভালো করে শিখেছি। এরপর আপনি যেটা করবেন, এন এর মান পাইলেন, এন এর মান পাইলে তো আপনি কিস্তির সংখ্যা পাইছেন। এবার যখন এন তম পদের মান বের করতে হয়, এটা একটু নিজেরা করেন, এটা তো আমি শিখেছি, দেখি পারেন কিনা। আরেকটু অতিরিক্ত যতটুকু জোড়া দিচ্ছে ওইটা আপনারা একটু নিজেরা করবেন, এনতম পদের মানের বিষয়টা দেখে আপনারা পারেন কিনা, কারণ এগুলো তো আমি শিখেছি। তার মানে গল্প কিন্তু ভাইয়া একই। একটা হচ্ছে সরাসরি দিয়ে সমষ্টি বের করতে বলতেছিল, আরেকটা হচ্ছে প্রশ্নের অঙ্ক দিবে। প্রশ্নের অঙ্ক দিলে আপনাকে শুধু দেখতে হবে কি এটা কি সমান্তর ধারা করছে না গুণোত্তর ধারা করছে। আমি যখন গুণোত্তর ধারা করবো তখন গুণোত্তর ধারার গল্প, আপাতত সমান্তর ধারার ভিতর থাকেন। মানে আপনি শুধু এতটুকু ডেভেলপ করে দেখবেন ধারাটা কিসে গেছে, সমান্তরে গেলে সমান্তরের গল্পে আপনি আগাবেন। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন 3 নম্বর এক্সাম্পলটা সবার হোমওয়ার্ক, 4 নম্বরটা কারো করার দরকার নাই, 4 নম্বরটা আমি করাবো। টাইপ 5 এর 3 নম্বর ম্যাথটা সবার হোমওয়ার্ক। কেউ সলিউশন দেখে ম্যাথ করবেন না, প্রথমে নিজে করবেন। আমি সলিউশনটা দিচ্ছি দুইটা কারণে। এক, অনেকে একটু ক্যালকুলেশনে উইক, অনেক জায়গায় ক্যালকুলেশনে সোজা সোজা জায়গায় আটকে যায়, সেক্ষেত্রে যাতে সে হেল্প নিতে পারে। আপনি যদি সলিউশন দেখে শিখেন তাহলে আবার আমার কাছে ম্যাথ পড়তে আসছেন কেন? আপনি তো তাহলে গাইড বই কিনা গাইড বইয়ের সলিউশন দেখে ম্যাথ শিখে নিতে পারতেন, তাই না? এর জন্য কেউ সলিউশন দেখে ম্যাথ শিখবে না ভাই, আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং সলিউশন দেখে ম্যাথ শেখার চেষ্টা করেন না। প্রথমে নিজে করেন, ডেভেলপ করেন। এইবার যদি আপনি আদৌ না পারেন যে না কিছু একটা চিন্তা করলাম যে কেন আটকে গেলাম, তখন আপনার সলিউশনটা দেখেন, তখন আপনি আপনার ভুলটা ফাইন্ড আউট করতে পারবেন বা আপনি কোন অ্যাঙ্গেলে ভুল ভাবছেন সেটা ধরতে পারবেন। এইলেই আপনি কিন্তু ভবিষ্যতে ম্যাথ পারবেন যদি ঘুরে দেয়। আর যদি সলিউশন ধরে ধরে ম্যাথ করেন, আমি জানি না ভবিষ্যৎ কি হবে। আচ্ছা, যদি বুঝে থাকেন 3 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক, 4 নম্বর অঙ্কটা হচ্ছে আমি আগামী ক্লাসে করাবো। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই যদি বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। কথা শেষ হয় নাই, এখনো বাকি আছে। আমরা গুণোত্তর ধারার ক্লাস শুরু করবো রবিবার দিন থেকে। এই ব্যাচের অনেকেই হয়তো বা গুণোত্তর ধারার উইকনেস থাকতে পারে। যাদের গুণোত্তর ধারার উইকনেস আছে, আমি 43 পিডিতে গুণোত্তর ধারার উপর 2টা ক্লাস নিছি। এই 2টা ক্লাস সবাই করবেন, কারণ গুণোত্তর ধারার ক্লাসে আমি প্রিলির যে অংশগুলো আছে এগুলো কিন্তু আমি অত ডিটেলসে যাব না, কারণ তা নাহলে আমার কোর্স শেষ করতে খবর হয়ে যাবে। আমি কিন্তু অলরেডি আপনাদের কাছে ক্লাস নিয়েছি কয়টা? 7টা 14টা 18টা 23টা 25টা, আজকে 25 নম্বর ক্লাস। আপনাদের আজকে কিন্তু 25 নম্বর ক্লাস আমি নিছি। আর আমি বলছিলাম কি আপনাদের ক্লাস নেবো কয়টা? 65টা। আমি এখন পর্যন্ত কিন্তু 5 নম্বর সেট পড়াইতেছি, টোটাল সেট 13টা। তার মানে 5 নম্বর সেট পড়াইতেছি, আরো সেট পড়াইতে হবে কয়টা? 8টা। তাহলে হিসাব অনুযায়ী ক্লাস আছে কয়টা? 40টা। 40টা ক্লাসে তো জীবনে শেষ হবে না, তার মানে ক্লাস আরো অনেক লাগবে। এখন যদি আমার পিলির আলোচনাগুলো অনেক ডিটেলসে যা করতে হয়, তাহলে তুমি 100 ক্লাসের সিলেবাস শেষ করতে পারবো না। আমার তো পরীক্ষার বিষয়টা মাথায় রাখতে হবে। এই জন্য গুণোত্তর ধারার যাদের উইকনেস আছে, প্রিলির ক্লাস থেকে গুণোত্তর ধারার 2টা ক্লাস নিয়েছি, 2টা ক্লাস করে নেবেন। আমি আবারও বলতেছি, গুণোত্তর ধারার যে অংশটা প্রিলির আলোচনা, আমি ওইটা ডিটেলসে যাব না। তখন যদি ভাইয়া বলেন যে প্লিজ অ্যাগেন, হবে না। আপনি 43 প্রিলিতে গুণোত্তর ধারার যে 2টা ক্লাস আছে ওই 2টা করলে আপনার কোনো সমস্যা হবে না গুণোত্তর ধারা নিয়ে। একটু নিজেদের অ্যাটেন্টিভ হইতে হবে। শুধু ক্লাসে এসে একটা কমেন্টস করে দিলেন ভাইয়া প্লিজ আরেকবার, তার মানে আপনি তো ক্লাস করেন নাই। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি প্রিলির ক্লাস করছি, করার পর আমি কম বুঝতেছি, তাইলে আমি আপনার ওনার প্রয়োজন আরো 3 বার বললাম যে না আপনি ক্লাসটা করছেন, করার পর বুঝেন না। কিন্তু আপনি ক্লাস না করে যদি লেখেন প্লিজ আরেকবার, হবে না প্লিজ আরেকবার। কারণ আমার কিন্তু এখানে প্রিলি পড়ানোর দায়িত্ব না, আমার দায়িত্ব কিন্তু রিটার্ন পড়ানোর। ফুল ক্লাস কি ডান হয়েছে? একটু নোট টোট করেন। আপনারা নোট টোট কিচ্ছু করেন না। ধারার পর কি পড়াবো? ধারার পর ত্রিকোণমিতিও পড়াইতে পারি, পাটিগণিতও পড়াইতে পারি, এখনো ঠিক করি নাই। ওরে কোন সেট দিয়ে কত আসবে এটা তো প্রথমে
দিছিলাম একটা সেট আকারে তৈরি করে, মাঝে মাঝে সেটটা একটু ভায়োলেট করে। আমি 13টা সেটের একটা সেট বানিয়ে দিছিলাম, আবার দেবো না, সমস্যা নেই। আমি একটা সেটের ইয়ে করছিলাম, সোহেল জান আপনি আমাকে একটা মেসেঞ্জারে নক দিন, আমি আপনাকে দিয়ে দেবো না সেটের ইয়েটা। সবই তো বুঝি, নোট তো করেন না কেউ ক্লাসে, নোট টোট কোন 4 জন 3 জন এর বেশি কেউ নোট আপলোড করে না। আর ওই যে পিলির ব্যাসে নোটের ধাক্কায় গ্রুপে ঢোকা যায় না, এত নোট। মানে আমি এখন যদি 44 পিলির ব্যাসের নোটিফিকেশন চেক করতে যাই, দেখবো মিনিমাম 12 থেকে 14 জন সম্ভাব্যতা নোট করে রাখছে, কারণ ওই ব্যাসে আমি এখন সম্ভাব্যতা পড়ে। আর আপনার গোটাতে যদি নোটিফিকেশনে যাই 2 জন 1 জন, এটা কোনো কথা? ওকে, তাহলে আল্লাহ বাচ্চা রাখলাম, রবিবার দিন ইনশাল্লাহ দেখা হবে। সেই মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনায় সিরিয়াসনেস বাড়ান। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।